এই কথাটা তো ঠিক কুট্টি, যে যতবার আমি তোমাকে ভোলার চেষ্টা করেছি তুমি তত বেশি করে মনে পড়েছো। আমি গত 6 বছর তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি আমার মনের আড়াল হয়ে গিয়েছো। চোখের আড়াল হলেই কি মনের আড়াল হয় কুট্টি? আমি জানি আমিও তোমার কোনোদিন মনের আড়াল হতে পারিনি। আমি সত্যি জানি না যে ঈশ্বর কি চান সেই আমাদের আবার একসঙ্গে ফিরতে হলো। এতকাল তো এই ধরনের বদনামের মুখোমুখি হয়নি, তাই না স্যার? একদিনের বিয়ে করার স্বামী, তাকে নিয়েও এভাবে বদনামে জড়াতে হচ্ছে। সব দোষ আমার, সেই জন্যই বোধহয় এই অপরাধ বোধ এত এত তীব্র হচ্ছে। আপনি এভাবে ভাবছেন কেন? আমি যদি তোমাকে সেদিন ডিভোর্সটা না দিতাম তাহলে তো এত কিছু হতো না। অনেক হ্যাপিলি সংসার করতে পারতাম আমরা। আমার ভুলে সবকিছু হয়েছে, সব আমার ভুল। আর এমন ভুল যে ভুলগুলো আর কোনোদিন আমি রেকটিফাই করতে পারবো না। আমি এখন যাইবা, বুঝতে তো পারছেন আমার আসা যাওয়া বেরোনো প্রত্যেকটা মুহূর্তে এই সব কিছু নিয়ে যুধাজিৎ কিভাবে রিয়াক্ট করছে, মাও রিয়াক্ট করছে। হ্যাঁ, বাবা হয়তো গার্ড করার চেষ্টা করছেন, কিন্তু বাবাকে ওরা কর্নার করে দিচ্ছে। আমি যাই। জানোই তো এগুলো সব হচ্ছে কিচেন পলিটিক্স। কেউই আর তার বাইরে থেকে বেরোতে পারলো না। ওর মা জীবনে এত স্ট্রাগল করেছে, তারপরেও দেখো সেই এক জিনিস, তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর। তুমি তুমি এগুলো নিয়ে ভেবো না গুটি, বরঞ্চ তুমি চেষ্টা করো যুধাজিৎকে আটকে রাখতে। ও যেন তোমার পাশে থাকে। এই বিপদের সময় যদি ও তোমার পাশে না থাকে, আমি জানি তুমি খুব লল্লি হয়ে যাবে। পুবলুকে নিয়ে যাবেন না স্যার? ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি পুবলুকে তোমার কাছ থেকে নিয়ে আসবো না। আমি তো জানি যে আমার পরে যদি পুবলুর কেউ ভালো চেয়ে থাকে সব থেকে বেশি সেটা তুমি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমি বিশ্বাস করি হয়তো আমার থেকেও বেশি। আমি জানি তুমি পুবলুকে নিজের সন্তানের মতো দেখো, আমি জানি সেটা। এই মুহূর্তে হয়তো পুবলুর সঙ্গে রেশমির বনিবনা হচ্ছে না, এটা আমি বলছি। একসঙ্গে থাকতে থাকতে ওরা খুব ভালো বন্ধু হয়ে উঠবে। একদিন হয়তো একে অপরকে ধরে আঁকড়ে বাঁচতে পারবে। কিন্তু শিরিন দিদি যখন ফিরে আসবে তখন? গুড্ডি, তোমার শিরিন দিদির যাবজ্জীবন কারাবাস হবে। যখন ফিরে আসবে ততদিনে পুবলু অনেক বড় হয়ে যাবে। তখন সে ঠিক করবে যে সে তার মাকে অ্যাকসেপ্ট করবে না করবে না, কি করবে। সেক্ষেত্রে তখন আমার কিছু বলার থাকবে না। মানুষটা জীবনের একটা বড় অংশ এভাবে জেলে কেটে যাবে, আমি এটাই কখনো চাইনি। তাহলে কি চেয়েছিলে? ও বাইরে থেকে একে তাকে সব মারার চেষ্টা করবে? বুঝে আসুক একবার, জীবনটা তো সহজ নয়, এইভাবে চলে না জীবনটা। ও যেভাবে ভাববে সেইভাবে হবে না। জীবনে কোনো স্ট্রাগল নেই তো, তাই ও বুঝতে পারেনি কখনো। সবকিছু খালি ছিনিয়ে নিতে চেয়েছে। এই যে দামটাও দেবে, এটা নিজের জীবন দিয়ে দেবে। এটা ওর জন্য ঠিক হচ্ছে। দেখো, আমি তো চেষ্টা করেছিলাম গুড্ডি, আমি তোকে আবার আমার সংসারে ফিরিয়ে এনেছিলাম। সমস্ত পুরনো কিছু ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, পুবলুর জন্যই করেছিলাম, কিন্তু করেছিলাম তো। দাম দিল তার। ঠিক আছে স্যার, আমি এবার আসি, আর দাঁড়াবো না। ঠিক আছে, চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। নো, আপনি যাবেন না আমার সঙ্গে। কেন? স্যার, আমি বললাম তো আপনি যাবেন না। আমি গাড়ি নিয়ে এসেছি, আবার আপনি যাবেন, অনেক কথা উঠবে। আমার আর এসব ভালো লাগছে না স্যার। আমি একাই চলে যাচ্ছি, অসুবিধা নেই। লুকিয়ে তো কিছু করা যাবে না গুড্ডি। আমি সবটাই জানি স্যার। আমি ড্রাইভারও নিয়ে আসিনি, নিজে ড্রাইভ করে এসেছি। তোমার গাড়ি এখানে সবাই চেনে। কিন্তু আমি তো ড্রাইভ করতে পারি নিজে। আমি ড্রাইভ করে যে কোনো জায়গায় যেতেই পারি, অন্য কোনো কাজেও তো যেতে পারি। সেটা নিয়ে তো কারোর কিছু বলার নেই স্যার। গুড্ডি, তোমার গাড়িটা যে আমার বাড়ির সামনে এসে থেমেছে সেটা সবাই দেখতে পাচ্ছে। কিছু করার নেই স্যার। আজ আমার এখানে আসাটা খুব দরকার ছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। শোনো, আমি পুবলুকে তো একবার দেখতে যাবো। আমি তখন দেখতে গিয়ে বুঝবো যে কি পরিস্থিতি হয়ে রয়েছে। আর দরকার পড়লে আমি সরাসরি নিজে যুধাইদের সঙ্গে একবার কথা বলবো। আর কোনো লাভ হবে না স্যার। তবু আমাকে একবার কথা বলতে দাও, আমি একটু বুঝে দেখি।
আমি জানি এই লড়াইটাতে তুমি একদম একা। আমি তোমার সাথে আছি গুড্ডি, আমি তোমার পাশে থাকতে চাই। আমি এই লড়াইটাতে তোমাকে একা করতে চাই না। এইটুকু সুযোগ আমাকে প্লিজ করে দাও। তারপর কোত্থেকে এলে? কেন বলো তো? দেখো, আমি তো চাকরি করি, অনেক সময় অনেক কাজে যেতে হয়, অনেক জায়গায় যেতে হয়। সুতরাং সব সময় কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেই সব কিছুর কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। চাকরি তো তুমি করতে যাওনি গুড্ডি, তাই না? কি জানো তো গুড্ডি, এই যে তুমি কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছ না জানিয়ে চলে গেলে, তোমার বিপদ হতে পারে এই ভয়ে আমার ছেলে এক রাশ বিপদ মাথায় নিয়ে তোমাকে খুঁজতে গেল, তারপরে এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা মানায় না। মামুনি, তুমি কোথায় গেছিলে? মাম্মাম, তুমি কোথায় গেছিলে? কখন থেকে তোমাকে দেখতে পাইনি। আমি তো একটু কাজে গেছিলাম বাবা। আমি তো বাইরে থেকে এসেছি, একটু ফ্রেশ হয়ে নি, চেঞ্জ করে নি, তারপর তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করব, অনেক গল্প করব। ওকে, ডান। একটা কথা বলো তো, ঠিকমতো খেয়েছো তো? দুষ্টুমি করোনি তো? আমাদের তো এখনো খেতেই দেয়নি। খেতে দেয়নি মানে? রিখিয়া, 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 আমি যে তোমাদের বলে গেছিলাম ওদেরকে খাবারটা ঠিকমতো খাইয়ে দেবে, খাবারটা দাওনি কেন? কি করে দেব? আন্টিজি তো বললো আগে ওর মা আসুক, তারপর কি খাবে জেনে বুঝে দিতে। হ্যাঁ, কি খাবে না বলে গেলে কিছু একটা উল্টোপাল্টা খেয়ে নিলে তখন তো আবার সেটা নিয়ে তুমি চারটে কথা শোনাবে। তুমি তো কথা শোনাতে ছাড়বে না না গুড্ডি, তোমাকে তো আমি চিনে গেছি। ঠিক আছে, তুমি ইয়ে করে দাও, এখন দেখো কি খাওয়া দাওয়া করবে, এখন খাইয়ে দাও। তারপর কিছু হলে তখন তো আমারই সমস্যা। চকলেট তো খেয়েছে, একেবারে না খেয়ে তো রাখিনি, বাচ্চাদের না খাইয়ে রেখে দেবো এরকমটা তো নয়। চকলেট খেয়েছে, বলো বাবা? হ্যাঁ, চকলেট খেয়েছে। তুমি যাও, ওদের খাবারটা বাড়ো। বলে গেছিলাম তো কি কি খাবে, নিয়ে যাও। চল। দাঁড়াও। চাকরি করা মানে স্বেচ্ছাচারিতা নয়। চাকরি করো বলে তুমি কারো মাথা কিনে নাওনি কুট্টি। তোমার চাকরির টাকায় কারো জীবন চলে না, তোমার জীবন হয়তো চলতে পারে, অন্য কারো জীবন চলে না, তাই তুমি কাউকে আঙুল দেখাতে পারো না। আমি কাউকে আঙুল দেখাচ্ছি না। তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আমি শুধুমাত্র উত্তর দিয়েছি। আমি বলেছি সবসময় সবকিছুর কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। হ্যাঁ, সেই জন্যই তো আজ তোমার এই অবস্থা। কি অবস্থা? বুঝতে পারছো না? সমস্ত এলাকা আজ তোমার এগেনস্টে দাঁড়িয়ে গেছে। কেউ তোমায় কাজ করতে দিচ্ছে না, কেউ তোমার সঙ্গে কাজ করছে না। আমি তো গিয়েছিলাম খোঁজ নিতে, তুমি তো কোথাও ছিলে না। আমাকে কেউ কাজ করতে না দিলে যে আমি কাজ করতে পারবো না এমনটা কিন্তু নয়। সত্যি কথা বলো তো, তুমি কি কাজে গেছিলে? আমি যে কাজটায় গেছিলাম সেটাও একটা ইম্পর্টেন্ট কাজ। আরে গেছিলে তো অনুজের বাড়ি, এটাই তোমার কাজ। আর এর জন্যই আজ শিরিনকে জেলে থাকতে হচ্ছে। তুমিও এটাই বিশ্বাস করো তো? এই যে কখনো তুমি আমাকে এখানে আসতে দিতে চাও না, তুমি যে কখনো চাও না আমি এখানে চেম্বার করি, বারবার বলো আমি যেন হসপিটালে চাকরিটা না ছাড়ি, ওখানে যেন চাকরি করি, এর প্রধান কারণ তো আমি বুঝতে পেরেছি। আর কি কি বুঝতে পারছো একটু বলবে আমাকে? আর কি বুঝতে পারছো আমাকে নিয়ে, মানে প্রধান প্রধান বিষয়গুলো একটু বলো না। আমি তো নিজের সম্পর্কে নতুন করে জানতে পারছি তোমার চোখ দিয়ে। এক্স্যাক্টলি, আমিও তাই। আমিও তোমাকে নতুন করে এক্সপ্লোর করছি। এতদিন আমার এত স্যাক্রিফাইস, তার কোনো দাম নেই। এই কথাগুলো এখন বলে কি হবে জিৎ? হ্যাঁ, আমি তো তোকে বারণ করেছিলাম এই বিয়েটা করতে, জোর করে বিয়েটা করেছিলি তুই, নিজের কবর তুই নিজে খুঁড়েছিস। কারোর মত ছিল না এই বিয়েটা, কেন করলি বিয়েটা? এখন তো তোকে ভুগতে হবে, ভুগতে হবে। তুমি সত্যি রিপেন্ট করছো? যদি রিপেন্ট করি তাহলে তুমি কি বলবে? তুমি বলবে না, অনুতাপ করো না, তুমি চলে যাও, এই সম্পর্ক শেষ করে দাও, এই তো বলবে তুমি। তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো? এই মানুষটাকে আমি চিনতে পারছি না যুদাজিৎ, সম্পূর্ণ একটা আলাদা মানুষ।
আচ্ছা আমার লাইফের ক্রাইসিসটা কি তোমার ক্রাইসিস নয়? দেখো আমি তো একাই পুরোটা সামলাচ্ছি, তাই না? তুমি যদি আমার সঙ্গে নাও থাকতে পারো, অ্যাটলিস্ট এভাবে পেছনে টেনো না। তুমি যদি এভাবে আমাকে পেছনে টানো তাহলে কি বললে? আমি তোমায় পেছনে টেনেছি? মানে এই হলো আমার পরিণতি, যে আমি তোমাকে পেছনে টেনেছি? না না না, তুমি ভুল করছো। আমি তোমাকে এটা বলতে চাইনি। একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি, তারপরে কথাগুলো বলো। আর কথা বাড়াস না জি, তোর সাথে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুই আমাদের টিকিটটা করে দে। মা, ফিরলে একসঙ্গে ফিরবো। তুমি চলে যাবে? তুমি তো তাই চাইছো।